প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই একের পর এক সব বিস্ফোরক মন্তব্য করে চলেছেন যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম প্রহর থেকেই তিনি যেন নিজের শক্তির সক্রিয় প্রভাব দেখিয়ে চলেছেন। এরই ধারাবাহিকতায় ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করতে চান বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যার রেশ ধরে স্থানীয় সময় 25 জানুয়ারি শনিবার সাংবাদিকদের তিনি জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে তিনি মতবিনিময় সেরেছেন এবং তাকে ট্রাম্প আহ্বান জানিয়েছেন তিনি যেন ফিলিস্তিনের গাজাবাসীকে তার দেশে আশ্রয় দেন, এতে করে গাজাকে পরিষ্কার ও পুনর্নির্মাণ করা যাবে। এছাড়া মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসিকেও একই প্রস্তাব দিবেন বলে জানিয়ে রেখেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আমি জর্ডানের বাদশার সঙ্গে কথা বলেছি, তাকে বলেছি আমি খুশি হব যদি আপনি আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেন। আমি পুরো গাজার চিত্রটি দেখছি, এই মুহূর্তে এটির অবস্থা যা তা, সত্যি যা তা অবস্থা। আমরা পুরো গাজা পরিষ্কার করতে চাই। তিনি আরো বলেন, আমি জানি না, কিন্তু কিছু একটি হতে হবে। বর্তমানে গাজা একটি ধ্বংসস্তূপ, প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেছে, মানুষ সেখানে মারা যাচ্ছে। আমি আরব দেশগুলোর সঙ্গে কথা বলবো এবং গাজাবাসীর জন্য অন্য জায়গায় আবাসন তৈরি করব। আমি মনে করি সেখানে তারা শান্তিতে বাস করতে পারবেন। ট্রাম্পের এমন বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে গাজার শাসক হামাস ও সাধারণ মানুষ। হামাস কর্মকর্তা বাসিম নাসিম বলেছেন, ট্রাম্প যদি ভালোর জন্য এমন প্রস্তাব দিয়ে থাকেন তাতেও কোনো লাভ হবে না, কারণ গাজাবাসী তাদের মাতৃভূমি ছাড়বে না। সশস্ত্র সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বলেছেন, ফিলিস্তিনিরা ট্রাম্পের এমন পরিকল্পনা বানচাল করে দেবে। গাজার এক বাসিন্দা বলেছেন, আমাদের জোর করে উচ্ছেদ করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এদিকে ট্রাম্প প্রায় মুখ ফসকে বিতর্কিত মন্তব্য করেন। গাজা নিয়ে তার সর্বশেষ বক্তব্য কি এমনই কিছু কিনা, এমন প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বিশ্লেষক আমিত সেগাল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছেন, ট্রাম্পের এ বক্তব্য মুখ ফসকে বের হয়ে যাওয়ার কথা নয়, এটি যা ধারণা করা হচ্ছে তার চেয়েও বড়। আর এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, যা বোঝাচ্ছে ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর ইসরায়েলি গভীর চক্রান্তের অংশ এটি। চারদিকে চলমান যুদ্ধের মাঝেই বিশ্বের কাছে নিজের শক্তিমত্তার সক্রিয় জানান দিতে রীতিমতো মরিয়া চীন। সম্প্রতি একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করছে। এই প্রচেষ্টা একবার সফল হলে অত্যাধুনিক এ ড্রোন শব্দের চেয়েও 4 গুণ গতিতে ছুটতে সক্ষম। উচ্চাভিলাষী এ প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং তিয়ানশিং টেকনোলজি। প্রকল্পটির কাজ সম্পন্ন হতে না হতেই এই ড্রোনটি ইতোমধ্যেই চীনের শত্রুদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স কিছুদিন আগেই পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট, আর চীনের সাংহাই শহরে পৌঁছাতে লাগবে মাত্র 39 মিনিট। তবে চীন যে প্রকল্প হাতে নিয়েছে তা সফল হলে ইলন মাস্কের এই রকেটকেও হার মানিয়ে দেবে চীনা ওই ড্রোন। চীনের লিংকং তিয়ানশিং টেকনোলজি প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা যে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বানাচ্ছে সেটির নাম হুয়ানতিয়ানহো বা সোরিং স্টোন মানকি। চীনের দক্ষিণ পশ্চিমের সিয়াচুন প্রদেশের রাজধানী চাংরুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। চীনের গণমাধ্যম বলছে, সামরিক হাইপারসনিক প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিংকং তিয়ানশিং। নিজেদের এই প্রজেক্ট বাস্তবায়নে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে আগামী বছরই এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটির ব্যবহার বেসামরিক খাতে এতটা নিখুঁতভাবে করছে তা লিংকং তিয়ানশিং এর এই প্রজেক্টটি বলে দেয়। গেল বছরের অক্টোবরে লিংকং তিয়ানশিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনের প্রায় 5,500 কিলোমিটার পথ পাড়ি দিতে এ সুপারসনিক বিমানের লাগত মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। অথচ এই দূরত্ব যেতে বোয়িং 747 বিমানের সময় লাগে প্রায় 7 ঘন্টা। এই কনকর্ড বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত। তবে লিংকং তিয়ানশিং এর সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিতে ছুটতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, সুপারসনিক এ ড্রোনের ওজন
1.5 টন আর লম্বায় 7 মিটার। এতে শক্তি যোগাতে দুটি ডেটোনেশন ইঞ্জিন রয়েছে। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর 2030 সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। ইসরায়েলের সাথে ইরানের প্রক্সি গ্রুপগুলোর সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের ড্রোন তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মূলত বিগত 2 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ড্রোন প্রকল্পে হাত খুলে বিনিয়োগ করেই চলেছে। তার বলেই ইরান এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে দেশটি খুব সহজেই তাদের ড্রোনের মাধ্যমে শত্রু দেশগুলোর ভিত মুহূর্তেই কাঁপিয়ে তুলতে পারে। সম্প্রতি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর রাষ্ট্র ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। 26 জানুয়ারি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। IRGCর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 1000 কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে 500 কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি রবিবার 8টি নকল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উঠতে পারে। গাজা ড্রোনটির অপারেশনাল ব্যাসার্ধ প্রায় 4000 কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘ 15 মাস ধরে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সংগ্রামকে সম্মান জানাতে এ উদ্যোগ নিয়েছে ইরান। চলতি মাসের মাঝামাঝি সময় জানা যায় ইরানের সামরিক বাহিনীর বহরে নতুন করে আরও 1000 ড্রোন যুক্ত হয়েছে। সেগুলো দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, দিক বদল করতেও পারে। ড্রোনগুলো 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। এরপরেই জানা গেল ইরান গাজা নামক এক শক্তিশালী ড্রোন উন্মোচন করতে যাচ্ছে। উল্লেখ্য যে গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাস সংঘাতে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে চলতি বছরের 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের শুরু থেকে গাজার প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে ইরান। ধারণা করা হচ্ছে সামনেও ইরান তার সমৃদ্ধ সামরিক অস্ত্রবহর দিয়ে হামাসকে এবং ইরান সমর্থিত প্রক্সি সংগঠনগুলোকে সহযোগিতার ধারা অব্যাহত রাখবে। অনেক মানুষ বিশ্বাস করেন যে ভিন গ্রহে প্রাণী আছে এবং তারা তাদের যান তথা বাহন নিয়ে মাঝে মধ্যে আমাদের এই পৃথিবীতে আসে। এবার এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্য। ওই কংগ্রেস সদস্যের নাম টিম বুটচেট। গত বুধবার তিনি নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলেন, নৌবাহিনীর ওই কর্মকর্তা তাকে বলেছেন যে তিনি অবিশ্বাস্য গতিতে সমুদ্রে ভিন গ্রহের প্রাণীদের একটি যান তথা এলিয়েন ক্রাফট ছুটে যেতে দেখেছেন। যদিও সাক্ষাৎকারে টিম সেই নৌবাহিনীর কর্মকর্তার নাম উল্লেখ করেননি। টিম বুটচেট বলেন, তারা আমাকে বলেছেন কিছু একটা পানির নিচে ঘন্টায় কয়েকশো মাইল গতিতে ছুটে চলতে দেখেছে। সেটি আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান বড় ছিল, তাও আবার পানির নিচে। টেনেসি অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য বুটচেট আরও দাবি করেন, এর নথি প্রমাণ আছে এবং একজন অ্যাডমিরাল আমাকে এসব বলেছেন। ভিন গ্রহের প্রাণীদের নিয়ে বুটচেটের কথা বলা অবশ্য নতুন কিছু নয়। তিনি এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্র সরকার ইউএফওর অস্তিত্ব এবং ভিন গ্রহের প্রাণীদের অন্যান্য কার্যক্রমের বিষয়টি লুকিয়ে রাখছে। বুটচেট অবশ্য আমেরিকার জনগণকে ভিন গ্রহের সম্ভাব্য প্রাণী এবং তাদের অসাধারণ অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন। কারণ এই কংগ্রেস সদস্য মনে করেন তারা আমার ক্ষতি করতে পারে এমনটা ভেবে আমি উদ্বিগ্ন নই। আমি বলতে চাচ্ছি, যদি তাদের ক্ষমতা থাকতো তবে অনেক আগেই তারা আমাদের বারবিকিউ করে ফেলত। উল্লেখ্য যে
মাঝে মধ্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভিনগ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখার খবর আসে। যারা ভিনগ্রহের প্রাণীদের যান দেখার জোরালো দাবি করেন তাদের বেশিরভাগই বলেন যে তারা নিজেদের চোখে সেগুলো দেখতে পেয়েছেন। ভিন গ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখতে পাওয়া নিয়ে নানা সংবাদ মাধ্যমে নিয়মিত খবর প্রকাশ পেয়ে থাকে, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বাহিরে ভিন্ন কোনো গ্রহে বা অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই। তবে পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ এখনও না পাওয়া গেলেও রহস্যময় বস্তুর ওড়াউড়ি নিয়ে খবরগুলোর প্রতি মার্কিন কংগ্রেস আরও গুরুত্ব দিতে শুরু করেছে। এর আগে 2014 সালে পাপুয়া নিউগিনির উপকূলে এসে পড়ে রহস্যজনক একটি জ্বলন্ত বস্তু। প্রশান্ত মহাসাগরে পুরোপুরি ডুবে যায় সেটি। বিজ্ঞানীদের একাংশ অবশ্য একে উল্কা বলে দাবি করেছিলেন, তবে এটি নিয়ে পরবর্তীকালে গবেষণা শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আভি লোয়েব। গবেষণায় 1.5 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের 61 বছর বয়সী অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক আভি লোয়েব বলেন, সমুদ্রের গভীরে আমরা 50টি ছোট ছোট গোলাকার চাকতির মতো জিনিস দেখতে পেয়েছি। সেগুলো চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করেছিল। এই চাকতিগুলোকে কোনো যানের যন্ত্রাংশ বলেই মনে করছি আমরা। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরের গভীরে পড়ে থাকা বস্তুগুলো যে কোনোভাবেই উল্কা নয় তা প্রমাণ করার চেষ্টা করেছেন অধ্যাপক লোয়েব। তিনি বলেন, ছোট ছোট ওই বস্তুগুলো আকারে প্রায় 0.5 মিলিমিটার লম্বা। সেগুলোর মধ্যে ইস্পাত ও টাইটানিয়ামের অংশ রয়েছে। উল্কার মধ্যে যা থাকা একদমই অসম্ভব।